মনের অরণ্যে এলে তুমি। লিখেছেন তাহিরাহ ইরাজ। পর্ব ২। রাইসার মুখনিসৃত প্রশ্নে যার পরানায় অবাক হিদি। বিড়াল ছানাকে আদুরে হাতে আগলে বনের পানে এগিয়ে এলো সে। বিস্ময় মিশ্রিত কণ্ঠে শুধাল, এসব কি বলছিস আপু? আমি আবার কি করলাম? কি করেছিস? সত্যিই বুঝতে পারছিস না? হিদি অসন্তুষ্ট বদনে বলল, বুঝলে কি আর জিজ্ঞেস করতাম? তুই ঠিকঠাক গুছিয়ে বলতো হয়েছেটা কি? সকাল সকাল বরের সঙ্গে কিচিরমিচির হয়েছে বুঝি? টাইম কি টকা গরম? হু। ভ্রু নাচিয়ে হাসি হাসি মুখে শুধালো হিদি। এতে তেতে উঠল রাইসা। একদম কথা ঘোরানোর চেষ্টা করবি না। আমি ঠিকই আছি। বরং তুই ভুলভাল কাজ করছিস। বিড়ালের তুলতুলে দেহে হাত বুলাতে বুলাতে হিদি পুনরায় শুধাল, কি করেছি আমি? ইরহাম চৌধুরীর সঙ্গে তোর কি কথা হয়েছে? প্রশ্নটি শুনে ঈষৎ চমকাল কি হিদি। চোখ তুলে বনের পানে তাকাল। আমি আবার কি বলেছি? সাধারণ কথাবার্তা। ওই সবাই যা বলে। রাইসা সন্দেহের চোখে বোনকে আপাদমস্তক দেখে নিল। তাই না কি? কিন্তু আমার কানে যে ভিন্ন কিছু এলো। হিদি মেকি হেসে বলল, হে হে। বাতাসে কত ভুলভাল খবর ছড়ায়। ওসবে কান দিতে নেই। বয়রা হওয়ার সম্ভাবনা থাকে। রাইসা কিছু বলতে উদ্যত হতেই তার মোবাইলে কল এলো। হিদি উকিঝুঁকি দিয়ে দেখল ফাহিম কলিং। হিদি বোনকে উড়ন্ত চুমু উপহার দিয়ে বলল, দুলাভাই কলিং। নে নে, কথা বলতে থাক। আমি গেলাম। কাবাব মে হাড্ডি হতে নট ইচ্ছুক। হাসিমুখে চতুরতার সঙ্গে বিষয়টি এড়িয়ে যেতে সক্ষম হল হিদি। দ্রুত পায়ে পকিমনকে নিয়ে সেথা হতে প্রস্থান করল। রাইসা তীক্ষ্ণ চাহনিতে বোনের গমন পথে তাকিয়ে। ডাইনিং টেবিলের উপর স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবারের সমারোহ। আয়তাকার টেবিল ঘিরে 4টে চেয়ার দখল করে বসে এজাজ সাহেব, মালিহা, ইনায়া এবং রাজেদা খানম। এজাজ সাহেব ফ্রুট জুসে এক চুমুক বসিয়ে স্ত্রীর পানে তাকালেন। বললেন, হিদি নাকি যেন নাম মেয়েটার? ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার পছন্দ হয়নি। তবুও দেখতে গেলে? আমার নিষেধাজ্ঞা শুনলে না। গেলে দেখলে? যা হওয়ার হয়ে গেছে। ওসব এখন মাথা থেকে ঝেড়ে ফেল। সে মুহূর্তে চেয়ারে আসন গ্রহণ করল ইরহাম। কর্ণকুহরে পৌঁছাল মায়ের কণ্ঠস্বর। শোনো না, মেয়েটা খুব মিষ্টি। ওকে আমাদের ইরুর সাথে খুব মানাবে। মালিহার কথায় অমত পোষণ করলেন এজাজ সাহেব। দেখতে মিষ্টি হোক কিংবা তেতো। আমি যখন বলেছি ওটা বাদ দাও, তখন বাদ দাও। নেক্সট ফ্রাইডে মিস্টার হক আসছেন পরিবারে। ওনার মেয়ে শায়না উচ্চশিক্ষিতা, বিউটিফুল, হাই সোসাইটি থেকে বিলং করে। ইরহাম চৌধুরীর স্ত্রী হিসেবে অমন কেউই পারফেক্ট। বুঝলে? কোনো হিদি টিদি নয়। বাবার কথা মানতে ব্যর্থই নেয়া। সে মলিন বদনে বাবা, ভাইয়ের দিকে বার কয়েক তাকাল। তার যে ভাবি হিসেবে হিদি আপুকে বেশ মনে ধরেছে। ওই শায়না তো আস্ত এক ময়দা সুন্দরী। ধনী ভাবি হিসেবে একদম বেমানান। ভাইয়া কোনো প্রতিবাদ করছে না কেন? শেষমেশ ওর ইচ্ছে পূরণ হল। ফ্রুট জেলে আচ্ছাদিত পাউরুটিতে এক বাইট দিয়ে ইরহাম বলে উঠল, বলেক যে ইমোশনাল ব্ল্যাকমেইল করে বিয়ের জন্য রাজি করিয়েছ। তাই বলে ক্যারেক্টারলেস, উগ্র স্বভাবের কাউকে বিয়ে করব এমন ভ্রান্ত ধারণা পোষণ করো না। এজাজ সাহেব তেতে উঠলেন এহেন মন্তব্যে। মুখ সামলে কথা বলো ইরহাম। কাকে ক্যারেক্টারলেস, উগ্র বলছ? শায়না মোটেও অমন মেয়ে নয়। ও কেমন সে সার্টিফিকেট না আর দিলাম না। একটু খোঁজ নিলে নিজেই জানতে পারবে। শুধু এটা জেনে রাখো, শায়না নামক কোনো আপদকাঁধে বইতে আমি মোটেও ইচ্ছুক নই। বাবার দিকে না তাকিয়েই নিজস্ব মতামত পেশ করল ইরহাম। অতঃপর ভোজন সম্পন্ন করে ডাইনিং ত্যাগ করল। রাগে আরক্ত আভা ছড়িয়ে এজাজ সাহেবের মুখশ্রীতে। এতক্ষণে মুখ খুললেন রাজেদা খানম। উনি একমাত্র পুত্রের উদ্দেশ্যে বললেন, তোরা জামাই বুকি শুরু করছছ বল দেহি? পোলাটা বিয়া কর্মু না করছে এতগুলা বছর। শেষমাস যখন রাজি হইছে তোরা মাইজা লইয়া টানাহেচড়া লাগাইছছ। এমন কথা? মালিহা মৃদু স্বরে বলে উঠলেন, মা আমি তো। তুমি তো চুপই থাহো। ওই শানু মাইজা কেমন তুমি জানো না? জানো তো? তাইলে চুপ কইরা থাকলা কে? জামাইরে কইতে পারলা না ওই মাইজা এই বাড়ির বউ হইবার যোগ্যতা রাহে না?
মালিহা ভীত চাহনিতে স্বামীর পানে তাকালেন। এজাজ সাহেব রাগে ফেটে পড়লেন এবার। সকলের উদ্দেশ্যে বললেন, আমি এখানে শায়নার ক্যারেক্টার সার্টিফিকেট জানতে আসিনি। সবাই কান খুলে শুনে রাখো। এ বাড়ির বউ ওই শায়নাই হবে, অন্য কেউ নয়। নিজের বক্তব্য পেশ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন এজাজ সাহেব। প্রস্থান করলেন সেথা হতে। ইনায়া দুঃখী বদনে দাদির মুখপানে তাকাল। ও দাদি, ওই শায়না আপুকে ভাবি হিসেবে চাই না। সে কেমন তোমরা জানো তো? দাদি ইতিবাচক সম্মতি জানালেন। হ্যাঁ জানি। হুদা চিন্তা করিছ না তো? দেহি কোথাকার জল কই গড়ায়। চিন্তিত বদনে কিছু ভাবতে লাগলেন উনি। ওনার কথায় একটু হলেও নিশ্চিন্ত হতে পারল মালিহা, ইনায়া। গোধূলি লগ্ন। আধারে তলিয়ে যাচ্ছে ধরণী। নিজস্ব রুমে বিছানায় হেলান দিয়ে বসে নিদিশা। হাতে চিপসের প্যাকেট। দৃষ্টি নিবদ্ধ ওয়াল স্মার্ট টিভিতে। সহসা পাশে বসল এক রমণী। হকচকিয়ে গেল মেয়েটা। ডান পাশে তাকাতেই নজরে এলো হিদিপু। হিদিপু, তুমি? চিপসের প্যাকেটে হাত গলিয়ে একটি চিপস মুখে চালান করল হিদি। হ্যাঁ আমি। এমন ভূত দেখার মতো চমকে গেলি কেন? বিনা কারণেই ঘামতে লাগল মেয়েটা। চাচাতো বোনের এহেন আচরণ সূক্ষ্ম চাহনিতে অবলোকন করল হিদি। আরেকটি চিপস মুখে পুরে বলল, এত ঘামছিস কেন? মনে হচ্ছে চুরি করে ধরা পড়েছিস? মেকি হেসে নিজেকে সামলানোর প্রয়াস চালাল নিদিশা। শুকনো ঢোক গিলে হাত দিয়ে বাতাস করার ভঙ্গিমায় বলল, খুব গরম পড়েছে কিনা? তাই? আচ্ছা, আমি তো ভাবলাম কুচুটে কাকিমার মতো কথা লাগিয়ে এখন ধরা খাওয়ার ভয় পাচ্ছিস। তৎক্ষণাৎ দুদিকে মাথা নাড়িয়ে আপত্তি জানাল নিদিশা। এই না না, আমি কিছু করিনি। আপুকে বলিনি। সত্যি বলছি। হিদি ওর দিকে খাইয়া ফালামু এমন্তর চাহনিতে তাকিয়ে। হঠাৎই অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল। মিষ্টি হাসি উপহার দিয়ে বোনের চুলে হাত বুলাতে বুলাতে বলল, নিদু সোনা, বড়দের কথায় কান দিতে নেই। ওকে? আরেকবার যদি এমন হয় তাহলে তোমার কলেজের পোল খুলতে আমার টাইম লাগবে না। ঠিক আছে? মিষ্টি কথার মাঝে লুকায়িত স্পষ্ট হুমকি। শুকনো ঢোক গিলতে লাগল নিদিশা। বোনদের মধ্যে এই একজন হিদিপু। বড় ভগু জঙ্করি আছে। কাউকে ভয়ডর পায় না। একবার হুমকি দিয়েছে মানে সে সত্যিই বিপজ্জনক অবস্থানে ঝুলছে। শেষমেশ তার কলেজের আকামনা ফাঁস হয়ে যায়। না বাপু না। সে আর আড়ি পাতবে না। সাধু হয়ে যাবে। ওসব আড়ি পাতা অন্যায়, পচা কাজ। সে তো গুড গার্ল। নিজেকে নিজেই বোঝাল মেয়েটা। হঠাৎ ভাবনায় ছেদ পড়ল। ডানে ফিরে চমকাল বেশ। হিদি তার পাশেই আয়েশ করে বসে। দুপা ক্রস আকৃতি করে ওর চিপসের প্যাকেট দখল করে ওয়েব সিরিজ এনজয় করছে। বাব্বাহ, কি দ্রুত পরিবর্তন! কাচুমাচু করে নিদিশা ওয়েবে মনোনিবেশ করল। তা লক্ষ্য করে মিটিমিটি হাসছে হিদি। বোনটা বড় সরল। ভয়ের ভু না দেখাতেই কেমন ভয় পেয়ে গেল। হাসি চাপিয়ে হিদি সাসপেন্স থ্রিলার উপভোগ করতে লাগল। দিবাকরের আলো আলোকিত ধরিত্রী। প্রতিদিনের ন্যায় কাটছে সময়কাল। নিস্তব্ধ পরিবেশ সহসা কলিংবেলের শব্দে মুখরিত হল। একজন পরিচারিকা এগিয়ে গেল সদর দরজার পানে। দরজা উন্মুক্ত করে চমকাল। কেউ নেই। জনশূন্য দ্বার। পরিচারিকা এদিক ওদিক দৃষ্টি বুলিয়ে কাউকে পেল না। তাই দ্বার বদ্ধ করতে উদ্যত হতেই থমকে গেল। দরজার বাহিরে মেঝেতে রাখা এক বক্স। মোটকে আবিত বক্স দেখে পরিচারিকা ইতিউতি করে হাতে তুলে নিল। অক্ষর জ্ঞান জানা সে পড়তে পারল বক্সটি ইরহামের নামে এসেছে। তবে প্রেরকের নাম শূন্য। অদ্ভুত বক্সটি নিয়ে দ্বার বদ্ধ করল সে। অগ্রসর হতে লাগল মালিহার রুমের দিকে। তাকে জানানো দরকার এ বিষয়ে। তবে তা আর হল না। রাজেদা খানমের ডাক শুনে মহিলাটি লিভিং রুমে কারুকার্যখচিত টেবিলের উপর বক্সটি রেখে পা বাড়াল রাজেদা খানমের রুমের দিকে। অদ্ভুত সে নামহীন পার্সেল পড়ে রইল টেবিলে। তমস্র রজনী। বিছানায় উপুট হয়ে শুয়ে মেয়েটি। দৃষ্টি নিবদ্ধ ল্যাপটপের যান্ত্রিক পর্দায়। সেথায় প্রদর্শিত হচ্ছে এক মানব অবয়ব। পেশিবহুল পেটানো দেহ আবিত শুভ্র পাঞ্জাবির অন্তরালে। বাতাসের তোপে স্বল্প এলোমেলো মসৃণ কেশ। নভনীল চক্ষু জোড়া কিছুটা আড়াল হয়েছে রিমলেস চশমার আড়ালে।
হালকা চাপদাড়ির উপস্থিতি তার শৌর্য, পুরুষালী মুখশ্রীর সৌন্দর্য বৃদ্ধি করেছে কয়েক গুণ। অধরে লেপ্টে দুর্বোধ্য হাসির রেখা। বলিষ্ঠ দেহ হেলান দিয়ে দাঁড়িয়ে নতুন ক্রয়কৃত গাড়ির দেহে। বছর 5 পূর্বের ফটো এটি, যা 5টি বছর পরও নারীমন কেড়ে নিতে সক্ষম। তোলপাট সৃষ্টি করতে পারে কোমল হৃদয়ে। হিদি বিমুগ্ধ চাহনিতে তাকিয়ে ল্যাপটপের পর্দা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ফটোখানা। মিথ্যে লাজে রাঙা হয়ে রাঙাপরি রূপ ধারণ করছে। সে মুহূর্তে পাশে এসে শয্যা গ্রহণ করল কেউ। হকচকিয়ে গেল মেয়েটা। ডানে তাকিয়ে দেখতে পেল নীতি। ওর দিকে দাঁত কেলিয়ে হাসছে। কি বনু, 109তম ক্রাশকে গিলে খাওয়া হচ্ছে? মিথ্যে রাগ প্রকাশ করল মেয়েটা। হোয়াট ইজ গিলে খাওয়া? সুন্দর করে বল। বল, ক্রাশকে দেখে বিমুগ্ধ হচ্ছিলাম। নীতি সুরে সুরে ব্যঙ্গ করে বলল। ওরে আমার বিমুগ্ধ রে। দিনরাত কতবার বিমুগ্ধ হস, হ্যাঁ? তোর তো আবার বিমুগ্ধ হওয়ার লোকের অভাব নেই। আজ রণবীর সিং, কাল আরমান মালিক, তো পরশু রণবীর কাপুর, এখন আবার দেশীয় প্রোডাক্ট ইরহাম চৌধুরী। ইরহামের ফটোতে দৃষ্টি নিবদ্ধ করে হিদি বলে উঠল। তাতে তোর কি রে? সুন্দর পুরুষে ক্রাশ খাওয়া মেয়েদের জন্মগত অধিকার। বুইন আমার। তোর এই নয়া অধিকার সম্পর্কে মানবাধিকার কমিশন এখনো জানে না। তাগোও তো জানা দরকার যে হিদি শেখ নামক এক ক্রাশ পাগলি নয়া অধিকার আবিষ্কার করছে। বেঞ্চি কাটল মেয়েটা। তা লক্ষ্য করে হাসল নীতি। সে মুহূর্তে বাহির হতে শোনা গেল ফারহানার কণ্ঠস্বর। হিদি, নীতি, তোরা কোথায়? খেতে আয়। চাচির কণ্ঠ শুনে তড়িৎ উঠে বসল নীতি। হিদির পিঠে চাপড় মেরে বলল, ওই মাইজা ওঠ, চাচি খেতে ডাকছে। না গেলে ক্রাশের বদলে ধুমতানা মায়ের খাওয়া লাগবে। ওঠ ওঠ। বিরক্ত হয়ে ল্যাপটপের শাটার অফ করে উঠে বসল হিদি। শান্তিতে ক্রাশকে দেখতেও দেয় না। ধ্যাত। দুবোন কক্ষ ত্যাগ করে ডাইনিং এপা বাড়াল। বদ্ধ দ্বার ঠেলে অন্ধকারে নিমজ্জিত কক্ষে প্রবেশ করল ক্লান্ত মানব। সুইচবোর্ড স্পর্শ করে আলোকিত করল গোটা কক্ষ। ধীর পায়ে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে। বা হাত নামিয়ে রিস্ট ওয়াচ, পকেট হতে মোবাইল ওয়ালেট বের করে রাখল। অতঃপর রিমলেস চশমা খুলে রাখল। পাঞ্জাবির বোতাম উন্মুক্ত করতে করতে পা বাড়াল কাবার্ড এর দিকে। হঠাৎ থমকে গেল। পিছু ঘুরে তাকাল ইরহাম। বিছানার এক পাশে রাখা মোটকে আবিত বক্স। বক্সটি দেখেই ভ্রু যুগল কুঞ্চিত হল। পাঞ্জাবির বোতাম সবগুলো উন্মুক্ত করে পা বাড়াল সেদিকে। বিছানার উপর থাকা বক্সটি হাতে নিল। প্রেরকের নামহীন পার্সেল দেখে বদল এলো চেহারায়। হঠাৎই বক্স হাতে কক্ষে অবস্থিত ছোটখাটো বিন এর দিকে এগিয়ে গেল। বক্সটি ফেলে দিল বিন এ। অতঃপর কাবার্ডের ধারে অগ্রসর হল। পোশাক নিয়ে পা বাড়াল ওয়াশরুমের পানে। দিবাবসুর দীপ্তিতে উজ্জ্বল বসুধা। লিভিং রুমে টিভির পর্দায় ধ্যান গান একত্রিত করে বসে মালিহা। বিপরীত দিকের সোফায় বসে মোবাইল স্ক্রোল করছে ইনায়া। হঠাৎই মালিহা ভিন্ন অবতার ধারণ করলেন। অতি দুঃখে জর্জরিত হয়ে বলতে লাগলেন, বিবাহযোগ্য এক বাচ্চার বাপ হয়ে ইদ্ধিও বিয়ে করে ফেলছে। করল না শুধু আমার ইরু। এই দুঃখ নিয়ে বুড়ো বয়সে কোথায় যাই? তবে কি আমার কপালে পুত্রবধূর সেবায়ত্ন লেখা নাই? ইরহাম চুলে হাত বুলিয়ে সিডি বেয়ে নামছিল। মায়ের কথাবার্তা ঠিক কানে পৌঁছাচ্ছে। তবুও সে কোনরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করল না। চুপচাপ নামতে লাগল। তবে ইনায়া চুপ থাকতে পারল না। কিঞ্চিত বিস্মিত কণ্ঠে প্রশ্ন করে বসল, হিদ্ধি, এ আবার কে? চেনা পরিচিত কেউ? আরে হিদ্ধি, আমাদের লিদ্ধি। আরে মা, কোনো হিদ্ধি? চিনতে পারছি না তো। মালিহা অসন্তুষ্ট হয়ে বললেন, চিনবি কি করে? দিমদুনিয়ার কোনো খোঁজখবর রাখিস? ইনায়া ছোট ছোট চোখ করে মায়ের পানে তাকাল। এতে মালিহা মুখ খুললেন, ইদ্ধিকে চিনলি না? আরে ইদ্ধিমান সিংহ রায়, গাছছড়ার হিরো। হতবিহ্বল ইনায়া মায়ের পানে বিস্ফোরিত নয়নে তাকিয়ে। শেষমেশ গাছছড়া সিরিয়ালের হিরোর সাথে ভাইয়ার তুলনা? ভাইজা শুনলে তো? ইনায়া আশপাশে সতর্ক দৃষ্টিতে তাকাল। ইরহাম নেই। এসব অহেতুক কথাবার্তা শোনার মতো সময় তার নেই। সে নিজ গন্তব্যে বেরিয়ে পড়েছে। হাফ ছেড়ে বাঁচল মেয়েটা। ভাগ্যিস ভাইরা কিছু শোনেনি, না হলে কি যে বলতো। আধারে নিমজ্জিত চারিদিক।
কর্মব্যস্ততা সেরে ঘরে ফিরছে মানুষজন। রায়হান সাহেব এবং ছোট ভাই রাশেদ সাহেবও ফিরে এলেন। রাতের ভোজন সম্পন্ন করে দু ভাই কথা বলছিলেন লিভিং রুমে। সে মুহূর্তে সেথায় উপস্থিত হল রাইসা। রায়হান সাহেবের উদ্দেশ্যে বলল, আব্বু কিছু কথা বলার ছিল।